আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সঙ্গে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না, তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানালেন রিজভী। পুরান ঢাকার ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার 5 আসামির একজন 5 দিনের রিমান্ডে, ব্যবসায়িক দ্বন্দ্বেই হত্যা, পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য। সোহাগ হত্যার মূল আসামিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তারেক রহমানের প্রশ্ন। ষড়যন্ত্র শেষ না হয়ে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে মন্তব্য। জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারণেই বললেন নাহিদ ইসলাম, একটি পক্ষ পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় বলে এনসিপির দাবি। এবং সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রাণ প্রকৃতিকে সজীব রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 3টি ককটেল বিস্ফোরণ হয়েছে। রাত 10:15টার দিকে ককটেল বিস্ফোরণ হয়। সে সময় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরপরই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা তারা আন্দাজ করতে পেরেছেন বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, রাজনৈতিক পরিবেশ যাতে বিনষ্ট না হয় সে বিষয়ে সরকারকে সচেষ্ট থাকতে হবে। এই হামলার পেছনে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করার দাবিও জানান রুহুল কবির রিজভী। হাসিনা 16 বছর পারল না, আর আপনারা 2-3টা বোম মেরে ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে। তাও চোরের মতো, কাপুরুষের মতো গলির মধ্যে থেকে 2টা ফুটিয়ে চলে যাবেন, তাতে বিএনপির নেতা কর্মীরা ভয় পেয়ে যাবে। এটা তো বোকার সঙ্গে বাস করছে। এই ধরনের পথ অবলম্বন করা থেকে বিরত থাকুন, নতুবা পরিণতি কিন্তু ভালো হবে না। যদি আপনাদের নীতি। পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার টিটন গাজীকে 5 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আসামি পক্ষে আইনজীবী না থাকায় টিটন গাজী দোষ অস্বীকার করে আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। একই ঘটনায় গ্রেপ্তার আরেক আসামি তারেক রহমান রবিন কোতোয়ালি থানার অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা মামলায় অন্যতম আসামি টিটন গাজীকে দুপুরে আদালতে হাজির করে পুলিশ। তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। টিটন গাজী দোষ অস্বীকার করে আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশের করা অস্ত্র আইনের মামলায় তারেক রহমান রবিনকে আদালতে নেওয়া হয়। সে তারেককে যখন অ্যারেস্ট করা হয় অস্ত্র মামলায়, তখন তার কাছ থেকে অস্ত্র পাওয়া যায়। তখন তাকে অস্ত্র মামলায় প্রথমে বিজ্ঞ আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সেই 2 দিনের পুলিশ রিমান্ড শেষে সে আয়োর কাছে নিজে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা পোষণ করলে বিজ্ঞ আদালতের এসে আজকে সে 164 মূলে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সমাজের নৃশংসতা নির্মূলে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাদীপক্ষের আইনজীবী। তার উপরে বিভিন্ন সময় ভয়ভীতি হুমকি প্রদর্শন করে দিয়ে আসছিল। তারপরে এই উক্ত ঘটনার দিন তাকে এই চাঁদার ব্যাপারে তাকে যখন চাওয়া হয়েছিল, সে অস্বীকৃতি জানানোর পরে তাকে টেনে হিঁচড়ে তাকে বের করে এই রাস্তায় এনে তাকে এই দিন দুপুরে এবং বিশেষ করে বিভিন্ন শত শত লোকের সামনে এই ঘটনাটা ঘটিয়েছিল। আমরা চাই দ্রুত গতিতে এই মামলাটি ইনভেস্টিগেশনও করে এবং সঠিক যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য। শুক্রবার রাতে কোতোয়ালি থানার জিন্দাবাহার এলাকা থেকে টিটন গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। সোহাগ হত্যা মামলায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদুল্লাহ রাজু,
চ্যানেল আই, ঢাকা। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যা ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, মূল অভিযুক্তকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি বলেছেন, হত্যার শিকার ব্যক্তির সঙ্গে যুবদলের সম্পর্ক ছিল, তবে হত্যাকারীর সঙ্গে নয়। জুলাই সনদ 3 মাস আগে বিএনপি দিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। রাহুল রায়ের রিপোর্ট। গণঅভ্যুত্থানের মাস শুরুর দিনই রাজধানীতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল বিএনপি। জুলাই মাস জুড়ে বিএনপির আয়োজনের অংশ হিসেবে রাজধানীতে ছিল গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতাকর্মীদের পরিবারের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময়। জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। আমরা বরাবর বলে দিচ্ছি, অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? সংস্কার ও জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই সনদ এটি আমরা 3 মাস আগে দিয়ে দিয়েছি। আপনারা বিচারের কথা বলেছেন, বিচারের কথা শুধু আপনাদের কথা না, বিচারের কথা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের দাবি। যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে, যে হত্যাকাণ্ড গত 15 বছর হয়েছে, আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। যা আগে বলেছিলাম 8 মাস 7 মাস আগে, তা এখনো বলছি। শুধু আমি একা বলছি না, যারা বিবেকবান সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ, প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা। নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। তারেক রহমান বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় কিছু রাজনৈতিক দলের ভূমিকা দেশের মানুষ দেখেছে। বিএনপি সবসময় বিশ্বাস করে বাংলাদেশই শেষ আশ্রয়। আমাদের যে যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার, মানুষের অধিকার প্রতিষ্ঠার, সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2-3টি আসনের লোভ দেখিয়ে জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারণেই। জুলাই পদযাত্রার 12তম দিনে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে পথসভায় তিনি বলেন, একটি পক্ষ সংস্কার, বিচার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। তারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। সাতক্ষীরার পদযাত্রা শেষে বাগেরহাটে পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। সাতক্ষীরা ও বাগেরহাট প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে তাফিমুল ইসলামের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশ স্বপ্নে দেশব্যাপী জুলাই পদযাত্রার 12তম দিন শুরু হয় সাতক্ষীরায়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে পথসভায় অংশ নেয় এনসিপির কেন্দ্রীয় নেতারা। সে সময় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের বিপক্ষে একটি পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে। পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় তারা। যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় না। সাতক্ষীরায় পদযাত্রা শেষে বাগেরহাটে পীর খানজাহান আলী মাজার জিয়ারত করেন এনসিপির নেতারা। এরপর বাগেরহাট শহরের রেল রোডে পথসভায় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরান ঢাকার ব্যবসায়ী নিহত হওয়ার দায় সরকার ও পুলিশকেও নিতে হবে। এই যে ব্যবসায়ী নিহত হলো, এর দায় কি কেবল একটা দলকে আমরা দিব? সরকার এবং পুলিশকে এর দায় নিতে হবে। এবং পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চাঁদাবাজদেরকে ভয় পেয়ে তারা কাজ করে। দখলদারদের বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন আমরা দেখি না। জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ে জাতীয় নাগরিক পার্টি নতুন দেশ গড়তে জুলাই পদযাত্রার 13তম দিন রোববার পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে পথসভা করবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। দীর্ঘ সময় লুটপাট, অনিয়ম আর স্বেচ্ছাচারিতায় পুঞ্জীভূত খেলাপি ঋণের ভারে চাপা পড়েছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক। আওয়ামী লীগ সরকারের পতনের পর নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তারা বলেছেন, ক্ষত সারানোর চেষ্টা করছেন তারা।
জানিয়েছেন গ্রাহকের আস্থার কারণে সোনালী, জনতা, অগ্রণী এবং রূপালী এই 4 ব্যাংকেই গত 6 মাসে আমানতে প্রবৃদ্ধি এসেছে। তবে নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রে সাবধানী সকল ব্যাংক। রিজভি নেওয়াজের রিপোর্ট। সরকারের মালিকানায় থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে বড় 4 ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ যথাক্রমে 20, 72, 40 ও 42%। হলমার্কের ঘটনার পর সবচেয়ে বড় সোনালী ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক। ব্যাংকটিতে খেলাপি ঋণও কম। দ্বিতীয় বৃহত্তম জনতা ব্যাংকের খেলাপি ঋণ সবচেয়ে বেশি, ফলে প্রতিদিন 22,000 কোটি টাকা ধার করতে হতো ব্যাংকটিকে। খেলাপি ঋণের দিক থেকে সোনালী ব্যাংকের অবস্থান খুবই ভালো আমি বলবো, কারণ হলো হলমার্কসের যে ঋণের এগেইনস্টে যে মর্গেজ প্রপার্টি আছে সেটা কিন্তু আমরা আইনের মাধ্যমে কিন্তু সেটা সেল দেওয়ার কিন্তু প্রক্রিয়া চালু রাখছি এবং সেটা আশা করছি যে অল্প দিনের মধ্যে আমাদের একটা ক্ষেত্রে একটা ভালো অর্জন আমরা দেখাতে পারবো। আমাদের 22,000 কোটি টাকা পার ডে যে বোরোয়িং ছিল সেই বোরোয়িং এখন 14,000 কোটি টাকাতে নেমেছে। অল মানি মার্কেট, বাংলাদেশ ব্যাংক থেকে রিপো এরকম নিয়ে আমাদের এই কাজটা করতে হতো। প্রতিদিন 22,000 কোটি টাকা, এখন লাগে 14,000 কোটি টাকা। ডিউ টু আমার যেহেতু ডিপোজিট লেভেলটা বেড়েছে, আমরা মনে করেছি এটা প্রথম জায়গা, কাস্টমারদের আস্থার জায়গায় যেন কোনো চিহ্ন আসে। শত অনিয়মের পরও মানুষের আস্থায় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। আমানত 78,000 কোটি টাকার মাইল ফলক স্পর্শ করেছি, যেটা 2024-এর ডিসেম্বরে 67,000 কোটি টাকা ছিল, সেখান থেকে আমরা 11,000 কোটি টাকা বৃদ্ধি করতে পেরেছি। আমাদের যে এডি রেশিওটা এটা একটা স্ট্যান্ডার্ড পজিশনে রয়েছে। আমাদের এডি রেশিও 74%। বিশেষ করে আমাদের ফোকাস সিএমএসএমই খাতে। 13,000 কোটি টাকা ডিপোজিট বেড়েছে আর অ্যাডভান্স বেড়েছে 2,800 কোটি টাকা, 2,800 কোটি টাকা। এই হাফ ইয়ারলি সবথেকে বেশি ফরেন রেমিটেন্স এসছে এবং যেটা ব্যাপক, এটা আমরা চিন্তা করিনি যে 19,000 কোটি টাকা এখানে ফরেন রেমিটেন্স আসবে। আমার কোনো ফান্ড ক্রাইসিস নাই। সবথেকে বড় কথা হলো ফান্ড চেক দিয়ে 5 মিনিট বসে থাকবে কিংবা ওই যে দ্বিগুণ হবে 3 গুণ হবে লোভ দিয়ে আমরা টাকা নিয়ে, এইটা আমার নাই। প্রভাবশালী গ্রাহকদের অনিয়মে ক্ষতিগ্রস্ত সরকারি ব্যাংকগুলো এখন ঝুঁকছে ক্ষুদ্র ও মাঝারি গ্রাহকদের অর্থায়নে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিস্ফোরণের পর 70 বছর ধরে উবে যাচ্ছে হরিপুর ক্ষেত্র থেকে গ্যাস। এখন পর্যন্ত এটি নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিপজ্জনক হলেও প্রতিদিন পর্যটকরা ভিড় করেন সেখানে। স্থানীয়ভাবে এর নাম দেওয়া হয়েছে আগুন পাহাড়। সিলেট থেকে ফিরে রফিকুল বাশারের রিপোর্ট। সিলেট শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে জৈন্তাপুরে আগুন পাহাড়। আগুন পাহাড় আসলে একটি পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র বা টিলা। 1955 সালে পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড গ্যাস উত্তোলনের জন্য খনন কাজ শুরু করেছিল। পরে সেখানে বিস্ফোরণ হয়। সেই থেকে এই 70 বছর টানা গ্যাস উবে যাচ্ছে এবং আগুন জ্বলছে। সিলেটের অন্যতম একটি পর্যটন এলাকা হয়ে গড়ে উঠেছে এই জায়গা। পাহাড়ের মধ্যে আগুন জ্বলছে, সবাই বলছে আগুন পাহাড়। পাহাড় জুড়ে বুদবুদ, সেই বুদবুদের কোথাও আগুন জ্বলছে, কোথাও জ্বলছে না। বিপজ্জনক হওয়া সত্ত্বেও পর্যটকরা দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে মজা করেন। আগুন নিয়ে খেলায় মেতে থাকেন পর্যটকরা। গ্যাসের অতিরিক্ত চাপের কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে সেখানে। বিস্ফোরণের তীব্রতায় অনুসন্ধান কাজে ব্যবহার করা সব যন্ত্রপাতি মাটির নিচে তলিয়ে যায়। টেকনোলজিটা কিন্তু তখন তত ডেভেলপ ছিল না। ফেঞ্চুগঞ্জ বা ট্যাংরাটিলাতে আমরা কিন্তু জানতাম নির্দিষ্ট করে এই জায়গা থেকে গ্যাস বিস্ফোরণটা হয়েছে। এখানে কিন্তু 6টা-7টা জোন আছে। এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আসতেছে এটা কিন্তু এখন নির্দিষ্ট না। এগুলোকে বাণিজ্যিক ভিত্তিতে তোলা বা এগুলোকে বন্ধ করার প্রচেষ্টা সারা পৃথিবীতে আমি তেমন কিছু দেখিনি। সম্প্রতি সেখানের পোড়াটিলায় নতুন করে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল দিয়ে প্রচুর প্রাকৃতিক গ্যাস ছড়িয়ে পড়ছে। এতে মিথেন মিশে পরিবেশের যেমন ক্ষতি করছে, তেমনি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পরিবেশ রক্ষা ও এলাকাকে ঝুঁকিমুক্ত করার দাবি এলাকাবাসী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানকে ধারণ করে পিরোজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বায়ু ও বাস্তু সংস্থানের মাধ্যমে প্রাণ প্রকৃতিকে সজীব রাখতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। ফসিউল ইসলাম বাচ্চুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলা ও বৈশ্বিক তাপমাত্রা সহনীয় রাখতে দেশজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার অংশ হিসেবে পিরোজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পিরোজপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। পিরোজপুর উপকূলীয় অঞ্চল, সুতরাং এখানে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু খুব জোরে সোরে করা উচিত। এই কারণে যে ঝড় জলোচ্ছ্বাস এর থেকে যদি পরিত্রাণ পেতে চায় পিরোজপুর, তাহলে কিন্তু বৃক্ষরোপণ কঠিনভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এই কর্মসূচিকে। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর 10 জন মানুষকে অক্সিজেন দেয়। সুতরাং আসুন আমরা এই বর্ষায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরে সোরে এগিয়ে নিয়ে যাই এবং সারা বাংলাদেশকে সবুজে ছেয়ে ফেলি। কর্মসূচিতে সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার দেওয়া হয়। ফল পাই, গাছ আমাদের ছায়া দেয়, গাছ থেকে আমরা জ্বালানি পাই, অক্সিজেন পাই। আমাদের আগামী প্রজন্ম প্রকৃতির রক্ষা করার যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পর্কে এই ক্লাবের মাধ্যমে জানতে পারবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক। সবুজায়ন কর্মসূচিকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্কুলে এই যে কচি কচি ছেলে মেয়েদের অন্তরে যে গেঁথে দেওয়া হচ্ছে যে প্রকৃতি এবং জীবন যে একই বন্ধনে আবদ্ধ এবং প্রকৃতি ছাড়া যে জীবন চলবে না, এই বিষয়গুলো যে তাদেরকে এত সুন্দর করে তুলে ধরা হচ্ছে, নিঃসন্দেহে এটা সাধুবাদযোগ্য। এই বৃক্ষ যে ইকোসিস্টেম এবং প্রকৃতির যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটি এবং ইকোসিস্টেম রক্ষার জন্য ব্যাপক ভূমিকা পালন করে। এই গাছ লাগানোর যে আয়োজন, এই আয়োজন মহাসমারোহে সারা জেলায় ব্যাপৃতি লাভ করুক এবং আরো সুন্দরভাবে এর কার্যক্রম ছড়িয়ে পড়ুক। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা পরিবেশ প্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, ফিরে এলাম বিরতির পর। গাজা ইসরায়েলি হামলায় শিশুসহ কমপক্ষে 110 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার একাধিক হামলা চালানো হয়েছে। ত্রাণ সামগ্রী আনতে গিয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে 34 জন নিহত হয়েছেন। এছাড়া আলু সাথী শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক হতাহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। একই দিনে একাধিক ইসরায়েলি হামলায় গাজা শহরে 24 জন ফিলিস্তিনি নিহত হন। উত্তর গাজা জাবালিয়ায় 2টি আবাসিক ভবনে 15 ও একটি শরণার্থী শিবিরে হামলায় আরও 7 জন নিহত হন। এছাড়াও শনিবার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার বেইত হানুনে 40টি বিমান হামলা চালায়। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। রংপুরে পতিত জমিতে বিনা উদ্ভাবিত আউশের 2টি জাতের ভালো ফলন হওয়ায় লাভবান চাষিরা। স্বল্প খরচে কাঙ্ক্ষিত ফলন পেয়ে স্বল্প আয়ুষ্কালের বিনা 19 ও বিনা 21 জাতের ধান কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। জলবায়ুর পরিবর্তনের ফলে খরা সহিষ্ণু এই জাত সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রগতি সংবাদ। দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীকে বিশেষ জৈববৈচিত্র্য অঞ্চল ঘোষণার উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। এই লক্ষ্যে চট্টগ্রামে অংশীজনদের এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেছেন, হালদা নদী নানাভাবে হুমকির সম্মুখীন। দেশের সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না, তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানালেন রিজভী। পুরান ঢাকার ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার 5 আসামির একজন 5 দিনের রিমান্ডে। ব্যবসায়িক দ্বন্দ্বেই হত্যা, পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য। সোহাগ হত্যার মূল আসামিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তারেক রহমানের প্রশ্ন। ষড়যন্ত্র শেষ না হয়ে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে, মন্তব্য।
জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারো নেই বললেন নাহিদ ইসলাম। একটি পক্ষ পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় বলে এনসিপির দাবি। এবং সবুজে সাজে বাংলাদেশ এই স্লোগানে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। প্রাণ প্রকৃতিকে সজীব রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।